epitaxial growth of semiconductors. এপিট্যাক্সিয়াল কথাটা এপিট্যাক্সি থেকে এসছে। এটার অরিজিনাল ওয়ার্ডটা হচ্ছে গ্রিক অরিজিন এটার, এবং এপিট্যাক্সির কথার যদি আমরা মিনিং পেতে চাই তাহলে এপি মানে হচ্ছে আপন, আর ট্যাক্সি মানে অর্ডারলি অর অ্যারেঞ্জড। অ্যাকচুয়ালি কার ওপর কোনটা অর্ডারলি অ্যারেঞ্জ করা হবে সেটা একটা প্রশ্ন। এবার ডেফিনিশন হিসেবে এরকম বলা যেতেই পারে যে এপিট্যাক্সিয়াল লেয়ার ইজ এ সিঙ্গেল ক্রিস্টাল লেয়ার অন এ সিঙ্গেল সাবস্ট্রেট। যে লেয়ারটা এখানে দিতে হবে সাবস্ট্রেটের ওপরে সেটা কিন্তু একটা সিঙ্গেল ক্রিস্টাল লেয়ার করবে। আর সিড ক্রিস্টাল যেটা থাকছে বা সিড লেয়ার যেটা থাকছিল আগে থেকে, যেটা রেখে দেওয়া হবে, যার উপর এই এপিট্যাক্সিয়াল প্রসেসে আমরা সিঙ্গেল ক্রিস্টাল তৈরি করব বা লেয়ার তৈরি করব, সেটাকে অবশ্যই হাইলি ইউনিফর্ম লেয়ার হতে হবে। অর্থাৎ সাবস্ট্রেটটা একটা সিড লেয়ার যেটা কিনা হাইলি অ্যারেঞ্জড একটা ইউনিফর্ম লেয়ার অফ সিঙ্গেল ক্রিস্টাল অফ হাই পিউরিটি। যে সিড ক্রিস্টালটা নিয়ে আসছি সেটা অ্যারেঞ্জড হতে হবে, হাইলি অ্যারেঞ্জড হতে হবে, ডিসলোকেশন কম হতে হবে, সিঙ্গেল ক্রিস্টাল তো হতেই হচ্ছে, আর ইউনিফর্ম যেন হয়। তাহলে এটাকে একটা ভালো সিড লেয়ার হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। এটার মোটিভেশনটা কি হতে পারে? এই যে এপিট্যাক্সিয়াল গ্রোথ বা ক্রিস্টাল গ্রোথ, আমরা মূলত সিলিকন লেয়ারের গ্রোথটা পড়ব। সেখানে অনেক সময়ই কোনো ডোপ্যান্ট অ্যাড করা হবে এবং তার বিভিন্ন প্রসেসগুলো এখানে পড়তে হবে। আর কি পড়ব? অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউজেস। প্রচুর অ্যাপ্লিকেশন আছে সেমিকন্ডাক্টর ফিজিক্সে। এই ক্রিস্টাল গ্রোথের প্রচুর ব্যবহার রয়েছে, প্রায় অচল। ক্রিস্টাল গ্রোথ ছাড়া সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি করাই যাবে না। সেই জন্য এটার অ্যাপ্লিকেশন বলতে গেলে শেষ হবে না। এক কথায় সিঙ্গেল কোনো ক্রিস্টাল তৈরি করতে গেলেই ক্রিস্টাল গ্রোথের যে প্রসেসগুলো আজকে পড়ানো হবে সেই ধরনের প্রসেসগুলোর সাহায্য নিতে হবে। ডিম্যান্ড অনুযায়ী কোনো ডোপকে অ্যাড করতে হলে এই প্রসেসগুলোর সাহায্য আমরা নেব। এবং এইভাবে ক্রিস্টাল গ্রোথ করতে পারলে বা গ্রোথের মাধ্যমে যে ক্রিস্টালগুলো তৈরি হবে তারা হবে হাইলি পিওর, লো ডিফেক্ট, এবং ডেনসিটি সেখানে অ্যাব্রাপ্ট হতে পারে। ইন্টারফেসে অ্যাব্রাপ্ট ডেনসিটি পাওয়া যাবে। আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টরের সঙ্গে এন টাইপ সেমিকন্ডাক্টরের জাংশন তৈরি করা হয়, তাহলে সেখানে অ্যাব্রাপ্ট ইন্টারফেস তৈরি করার প্রয়োজন পড়ে। সেই সমস্ত জায়গায় অ্যাব্রাপ্ট ইন্টারফেস তৈরি করা যাবে এই এপিট্যাক্সিয়াল গ্রোথের সাহায্য নিয়ে। এই প্রসেস সাহায্যে কন্ট্রোল ডোপিং প্রোফাইল তৈরি করা যায়। অর্থাৎ কোথাও হাই ডোপিং করতে হবে, কোথাও লো ডোপিং করতে হবে, সঙ্গে সঙ্গে মডারেট ডোপিংয়েরও প্রয়োজন পড়ে। সেই সমস্ত রকমের ডোপিং এবং তাদের প্রিসাইজ কন্ট্রোল ক্রিস্টাল গ্রোথের সাহায্যে করা যায়। ক্রিস্টাল গ্রোথের যে এপিট্যাক্সিয়াল প্রসেস, এটার সাহায্যে
হাইলি এটা রিপিটেবিলিটি এবং ইউনিফর্মিটি থাকে বলে এটা বেশি ব্যবহার করা হয়, এবং এই অপারেশনগুলো সেফ এবং এফিশিয়েন্ট। শুধু তাই নয়, এই প্রসেসগুলোর সাহায্যে কোনো ক্রিস্টালকে ক্লিন করা যায়, ফ্রেশ সারফেস তৈরি করা যায়, এবং যে কোনো ফেব্রিকেশন করতে গেলে এই এপিটেক্সিয়াল গ্রোথের প্রয়োজন হয়। তাহলে এপিট্যাক্সির পারপাসগুলো কি হবে? ব্যারিয়ার লেয়ার ফর বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এর ক্ষেত্রে এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা যখন ব্যারিয়ার লেয়ার তৈরি করব, তখন এটার সাহায্যে কালেক্টর রেজিস্ট্যান্স কমিয়ে ফেলা যায়। কিভাবে? এই যে বেসের যে লেয়ারটা, এটা থিকনেস ক্রিস্টাল গ্রোথের মাধ্যমে এপিটেক্সিয়াল প্রসেসের সাহায্যে খুব কম করে দেওয়া যায়। লেয়ারের থিকনেস এখানে কয়েক মাইক্রোমিটারও দেওয়া যেতে পারে। অর্থাৎ দেখা গেল যে পি টাইপ লেয়ার দিতে হবে অথবা এন টাইপ লেয়ার দিতে হবে, সেটা ডোপেন্টের পার্সেন্টেজ যাই হোক না কেন সেটাকে কন্ট্রোল করে এখানে অ্যাব্রাপ্ট জাংশন তৈরি করা যাবে, যার ফলে কালেক্টর রেজিস্ট্যান্স বিজেটির ক্ষেত্রে কমে আসবে এবং ব্রেকডাউন ভোল্টেজও অনেক বেশি হবে। আমরা চাই যে কোনো ক্রিস্টালের ডিউরেবিলিটি বেশি থাক, বা যে কোনো ডায়োড হোক, সেমিকন্ডাক্টর ডিভাইস হোক, বা বিজেটি হোক, সিমস হোক, যেন সেটা ব্রেকডাউন না হয়ে যায়, সেটা আমরা চাই। ব্রেকডাউন হয়ে গেলে কিন্তু নর্মাল ফ্যাশনে কাজ করতে পারবে না। সেই জন্য এই ধরনের প্রসেসে এপিটেক্সিয়াল গ্রোথের মাধ্যমে যদি আমরা সিলিকনের লেয়ার তৈরি করি এবং তার ফলে ব্রেকডাউন ভোল্টেজ বেড়ে যাবে, সার্কিটের ডিউরেবিলিটি অনেক বেশি হবে। এটার সাহায্যে সিমসের ডিভাইস পারফরমেন্স বাড়িয়ে দেওয়া যায়, কারণ এই প্রসেসের সাহায্যে সিমস যদি তৈরি করা হয়, সাবস্ট্রেটের মধ্যে বা ওয়েফার ক্রিস্টালের মধ্যে অক্সিজেনের পরিমাণ, কার্বন কনসেন্ট্রেশনের যে ডেন্সিটি সেটা কমে যাবে, যার ফলে ডিভাইস পারফরমেন্স অনেক বেশি হবে। আর কন্টামিনেশন এখানে কন্ট্রোল করা যায়। কন্টামিনেশন মানে আমরা যে দ্রব্যগুলোকে চাই না সেই দ্রব্যগুলো যদি ঢুকে পড়ে তাহলে তাকে বলা হবে কন্টামিনেশন। আনডিজায়ার্ড কোনো মলিকুলস ক্রিস্টালের মধ্যে থেকে গেলে সেগুলো কন্টামিনেশন বলে ধরে নেওয়া হবে। এগুলোকে কন্ট্রোল করা এপিটেক্সিয়াল গ্রোথের মাধ্যমে যাবে। আমরা এখানে এপিটেক্সিয়াল গ্রোথের ক্লাসিফিকেশন পড়ে নিচ্ছি। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা 1 নম্বর হচ্ছে হোমো এপিটেক্সি। হোমো এপিটেক্সি মানে কি? বুঝতেই পারছো কথাটার নাম শুনে, যে যদি সিলিকন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সিলিকনের ওপরে, সিলিকন ওয়েফারের ওপরে সিলিকনের আমরা লেয়ার দেব, তাহলে গ্রোথ অফ এ লেয়ার অফ দ্য সেম মেটেরিয়াল যদি করতে পারি বা করতে চাই, এটাকে বলা হবে হোমো এপিটেক্সি। তাহলে সিলিকন সিড ক্রিস্টাল নিলাম, এর উপরে যে লেয়ারটা আমাদের তৈরি করতে হবে সিঙ্গেল ক্রিস্টালের, সেটাও সিলিকনের হবে যদি এই ধরনের হয়, বা জার্মেনিয়ামের ওপর জার্মেনিয়াম, এইভাবে যদি লেয়ার তৈরি করতে পারি তাকে বলা হয় হোমো এপিটেক্সি। 2 নম্বর হচ্ছে হোমো ছাড়াও হেটেরো এপিটেক্সি ব্যবহার করা অনেক সময়। হেটেরোতে কি করা হয়, সিলিকনের ওপর দেখা গেল যে গ্যালিয়াম আর্সেনাইডের লেয়ার তৈরি করা হলো, তাহলে হেটেরো এপিটেক্সি বলে আর এক ধরনের
এপিটেক্সিয়াল গ্রোথ হয়, সেখানে গ্রোথ অফ লেয়ার অফ ডিফারেন্ট মেটেরিয়াল দেন দ্য ওয়েফার আর সাবস্ট্রেট। হয়তো আরেকটা এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে সিলিকন, আমরা সিলিকন অন স্যাফায়ার, স্যাফায়ার মানে Al2O3, তাহলে Al2O3 ওর উপরে আমরা একটা লেয়ার তৈরি করব সিলিকনের, এটা হচ্ছে হেটেরো এপিটেক্সি। তাহলে এপিটেক্সি হচ্ছে ভাগ। এর মধ্যে কতগুলো কশন আছে যে এই যে লেয়ারগুলো তৈরি করা হবে, এই লেয়ার দেওয়ার সময়ে কতগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আমাকে মেনে চলতে হবে। যেমন ডিপোজিশন অফ লেয়ার অফ এ সাবস্ট্রেট হুইচ ম্যাচেস দ্য ক্রিস্টালাইন অর্ডার অফ দ্য সাবস্ট্রেট। অর্থাৎ তুমি যে ডিপোজিশনটা দেবে, যে ক্রিস্টালের উপর ডিপোজিশনটা দেবে বা যে সাবস্ট্রেটের উপর ডিপোজিশনটা দেবে, যেটা লেয়ার তুমি দিচ্ছ বা গ্রো করছো এই এপিটেক্সিয়াল প্রসেসের সাহায্যে, দুটো সাবস্টেন্সেরই ক্রিস্টালাইন অর্ডার ম্যাচ করতে হবে। যদি ম্যাচ না করে তাহলে কিন্তু এফিশিয়েন্টলি এপিটেক্সিয়াল প্রসেসের সাহায্যে গ্রোথ করা যাবে না, ক্রিস্টাল গ্রোথ হবে না। তাহলে কশনটা হচ্ছে 1 নাম্বার কশন, অর্ডার শুড বি ম্যাচড ফর ডিপোজিশন লেয়ার অ্যান্ড দ্য সাবস্ট্রেট। তাদের ক্রিস্টালের যে ফরমেশন মিল থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কেমিক্যাল রিয়াকশন যদি হয় সেক্ষেত্রে লেয়ার তৈরি করা যাবে না। আমি সিলিকনের ওপর সিলিকন যদি লেয়ার তৈরি করি সেক্ষেত্রে কেমিক্যাল কোনো রিয়াকশন হচ্ছে না। অথবা সিলিকনের ওপরে যদি গ্যালিয়াম আর্সেনাইডের লেয়ার তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না। কিন্তু এমন একটা সাবস্ট্রেট চয়েস করলাম যেটার উপর ডিপোজিশন দেওয়ার পরে কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে গেল, তাহলে সেই ধরনের লেয়ার এখানে এক্সক্লুড করা হচ্ছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে ডিপোজিশনের অর্ডার, ক্রিস্টালোগ্রাফিক অর্ডার কি আছে, আর ওয়েফারের বা সাবস্ট্রেটের অর্ডার কি আছে। 2 নম্বর হচ্ছে কেমিক্যাল রিয়াকশন করবে কি না সেটা আগে থেকে জানতে হবে বা সেই রিপোর্ট আমাদের কাছে থাকতে হবে যে কেমিক্যাল রিয়াকশন শুড নট বি অকার। নো থার্মাল মিসম্যাচ। থার্মাল মিসম্যাচ যদি এখানে হয়, থার্মাল মিসম্যাচ হলে কি হবে, অনেক সময় দেখা যাবে যে ডিফিউশন হয়ে যেতে পারে। যে মেটেরিয়ালের প্রলেপ দেওয়া হলো গ্রো করার সময়ে সেই ডিপোজিশনটা ডিফিউজ করে যেতে পারে ওয়েফারের মধ্যে বা সাবস্ট্রেটের মধ্যে। তাহলে থার্মাল মিসম্যাচ হওয়া চলবে না। তাহলে দেয়ার শুড বি নো থার্মাল মিসম্যাচ। 4 নাম্বার কি কশানের 4 নাম্বার কশান হচ্ছে একটা সিড ক্রিস্টালের উপরে অন্য একটা ক্রিস্টাল বা অন্য মেটেরিয়ালে যখন ডিপোজিশন করতে হবে তখন যেন এই সিড ক্রিস্টালের কনসেন্ট্রেশন ওপরেরটার থেকে সমান অথবা বেশি থাকে। যে ডিপোজিশন দেওয়া হচ্ছে তার থেকে যদি কনসেন্ট্রেশন বেশি না হয়, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এটা হায়ার কনসেন্ট্রেশন উপরের মেটেরিয়ালটা হওয়ার জন্য নিচে এটা ঢুকে যাচ্ছে। এই প্রসেসটা আটকানোর জন্য হায়ার কনসেন্ট্রেশনের যে সাবস্ট্রেট বা সিড ক্রিস্টাল সেটাকে নিচে রাখতে হবে, তার উপরে আমরা লোয়ার কনসেন্ট্রেশনের ডিপোজিশনটা গ্রো করব। এই হচ্ছে কশনস। এই ধরনের কিছু কশনস মেনে চলতে হবে। আমরা অন্য যে সমস্ত কশনসগুলো আছে সেগুলো সম্বন্ধে বিস্তারিত আসব যখন কোনো পার্টিকুলার প্রসেস ধরে ধরে বলা হবে।
তখন তার অলরেডি তার মধ্যে সেই কষানের ব্যাপারগুলো ঢুকে পড়বে। এবার এপিট্যাক্সি কত ধরনের হয়, তার ক্লাসিফিকেশন কি আছে? আমরা এপিট্যাক্সিয়াল গ্রোথের দুই ধরনের ক্লাসিফিকেশন দেখেছিলাম। এখানে কি কি প্রসেসে এপিট্যাক্সি করা যেতে পারে, এপিট্যাক্সিয়াল গ্রোথ করা যেতে পারে, সেটা আমরা দেখে নিই। তাহলে এপিট্যাক্সিয়াল প্রসেস, এপিট্যাক্সিয়াল প্রসেস বহুভাবে করা যেতে পারে। তার মধ্যে প্রধান তিনটে হচ্ছে ভেপার ফেজ এপিট্যাক্সি, ভিপিই, ভেপার ফেজ এপিট্যাক্সি। দুই নম্বর হচ্ছে মলিকুলার বিম এপিট্যাক্সি, ভেপার ফেজ এপিট্যাক্সি এবং মলিকুলার বিম এপিট্যাক্সি, এই দুটো এখানে ডেসক্রিপশন দেওয়া হবে, এক্সপ্লেন করা হবে। আর তিন নম্বর যেটা আমরা পড়বো না সেটাও হতে পারে, সেটা হচ্ছে লিকুইড ফেজ এপিট্যাক্সি, লিকুইড ফেজ এপিট্যাক্সি, এপিট্যাক্সি। আমরা প্রথম দুই ধরনের এপিট্যাক্সি পড়ব, কারণ আমাদের সিলেবাসে ভিপিই এবং এমবিই এই দুটো টাইপের এপিট্যাক্সি রয়েছে। অ্যাকচুয়ালি এই তিনটে এখানে যে মেনশন করা হলো সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসেস, কিভাবে এপিট্যাক্সিয়াল গ্রো করতে হয় বা সিঙ্গেল ক্রিস্টাল কোনো সিড ক্রিস্টালের উপরে তৈরি করা হয়, সেটার এক্সপেরিমেন্টাল প্রসেস বা ল্যাবরেটরি প্রসেস। প্রথমেই আমরা ভেপার ফেজ এপিট্যাক্সিয়াল প্রসেসটা পড়ব। ভেপার ফেজ এপিট্যাক্সির প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা এখানে টিউব থাকবে, একটা টিউব থাকবে, টিউবের ডায়ামিটার যথেষ্ট বেশি এবং সেখানে ওয়েফার বা সাবস্ট্রেট এখানে থাকবে, যে সিড ক্রিস্টালের উপরে সিঙ্গেল ক্রিস্টাল গ্রো করতে হবে সেই ধরনের এখানে কতগুলো ওয়েফার দেখা যাচ্ছে, এখানে ব্ল্যাক কালারে দেখানো হয়েছে। এই সিড ক্রিস্টালগুলোর উপরে লেয়ার ফেলে ফেলে আমাদের এগুলোর গ্রো করাতে হবে, ক্রিস্টাল গ্রো করাতে হবে। তাহলে ক্রিস্টাল গ্রোথ হবে। আর সেটা কিভাবে হবে, এই টিউবটার মধ্যে রাখা অবস্থায় আমরা যে মেটেরিয়ালটার গ্রোথ করতে চাই সেই মেটেরিয়ালটাকে সরাসরি এখানে দেওয়া হয় না। ভেপার ফেজ এপিট্যাক্সিতে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যে কেমিক্যাল গুলোকে বলা হয় রিঅ্যাক্টেন্ট। অ্যাকচুয়ালি দুটো কেমিক্যালের মিক্সচার করে আমরা যদি পাঠিয়ে দিই তাহলে সেখান থেকে সিলিকন তৈরি হতে পারে এবং এই সিলিকন ডিপোজিট এর উপরে হবে, এই সিড ক্রিস্টালগুলোর উপরে সিলিকন ডিপোজিট হয়ে যাবে। আর এখানে যে গ্যাসগুলো ট্রান্সফার করা হবে টিউবের মধ্যে দিয়ে, সেই গ্যাসগুলো হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ, দুটোই কিন্তু গ্যাসীয় স্টেটে থাকবে। কেমিক্যাল রিয়াকশনের ফলে সিলিকন তৈরি হবে। মোর ডিটেলসে আমরা যদি যাই তাহলে আমরা এখানে দেখো সিলিকন টেট্রাক্লোরাইড SiCl4 এবং 2H2, 2টা ছেড়ে দাও, এটা তো মাস ইকুইভ্যালেন্ট করার জন্য করা হয়েছে। হাইড্রোজেন গ্যাস এবং সিলিকন টেট্রাক্লোরাইড, এটাই দুটোই কিন্তু গ্যাস। এই দুটো গ্যাসের মিশ্রণকে ওই টিউবের মধ্যে দিয়ে পাস করানো হয়। যে টিউবের মধ্যে কি রাখা আছে, যে টিউবের মধ্যে অ্যাকচুয়ালি যার উপর লেয়ার তৈরি করতে হবে বা ক্রিস্টাল গ্রো করতে হবে সেই ধরনের সিড ক্রিস্টালকে রাখা আছে। এই দুটো কেমিক্যাল গ্যাস যখন রিয়াকশন করবে তৈরি হবে সিলিকন সলিড।
এখানে সিলিকন যে সলিড তৈরি হবে সেই সিলিকনগুলো সিঙ্গেল ক্রিস্টালের উপরে গিয়ে ডিপোজিট হবে, আর তার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়, HCl গ্যাস তৈরি হয়। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সেটা বাই প্রোডাক্ট হিসাবে ওই টিউবের উল্টো প্রান্ত দিয়ে বেরিয়ে চলে যাবে। এখানে বাই প্রোডাক্ট গ্যাসগুলো বেরিয়ে চলে যাবে, যতটুকু সিলিকন এখানে বসলো সেটা তো থাকলো, আর রিয়াক্ট্যান্ট গ্যাসগুলো যে সমস্তটাই রিয়াকশন করে ফেলেছে এরকম তো দাবি আমরা করতে পারবো না। সুতরাং লেফট সাইডে যদি সিলিকন টেট্রাক্লোরাইড তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস মিশিয়ে পাঠিয়ে দেওয়া হয়, রাইট সাইডে কিছু রিয়াক্ট্যান্টও যাবে, তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এখানে বেরিয়ে চলে যাবে। এবং এখানে থিন ফিল্ম ডিপোজিশন তৈরি হবে, সিড ক্রিস্টালগুলোর উপরে আস্তে আস্তে বা ওয়েফারের উপরে আস্তে আস্তে এখানে সিলিকন গ্রো করতে থাকবে। এরকমভাবে সিঙ্গেল সিলিকন ক্রিস্টাল তৈরি করতে পারবো আমরা, আর সিড ক্রিস্টালগুলোর যে উইথ সেটা বাড়তে থাকবে টুয়ার্ডস দ্য ভার্টিক্যাল ডাইরেকশন। আর এখানে যদি ডোপিং এর ব্যাপার থাকে তার প্রসেস আলাদা, যে প্রসেসটা এখানে করা হচ্ছে শুধুমাত্র পিওর সিলিকন এখানে ডিপোজিট হতে পারে। কিন্তু এই যে ভেপার ফেজ এপিট্যাক্সি, এটা একটা টাইপের কেমিক্যাল ডিপোজিশনের প্রসেস, কেমিক্যাল ডিপোজিশনই কিন্তু করা হচ্ছে, অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এবং সেটা ডিপোজিশন হবে। তাহলে ভেপার ফেজ এপিট্যাক্সিটা ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল ডিপোজিশন প্রসেস, বা আরো এলাবোরেটলি যদি বলি তাহলে এটা কেমিক্যাল ভেপার ডিপোজিশন প্রসেস। ভার্টিক্যাল ডাইরেকশনে ক্রিস্টাল গ্রো করবে, ক্রিস্টালের গ্রোথ হবে, আর এর লেয়ারগুলো সমস্তটাই অ্যারেঞ্জড। তোমরা এখানে যে ব্লু কালারের যে এন সার্কেলগুলো দেখতে পাচ্ছ, সার্কেল টাইপের দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মলিকিউল। এই মলিকিউলটা প্রথমে নিচের লেয়ারটা হচ্ছে সিড ক্রিস্টালের ক্ষেত্রে ছিল, তারপরে নতুন লেয়ারগুলো ডিপোজিট হলো, এটা অন্য কালার দেখানো হচ্ছে, তারপরে পরের লেয়ারটা এখানে তৈরি হচ্ছে আবার, এরকমভাবে এটা অ্যাটমিক লেয়ার হিসাবে বাড়তে থাকবে, ক্রমশ এটা বাড়তে থাকবে, এবং তার জন্য যথেষ্ট টাইম দিতে হবে। এখানে যতটা জোরে ফ্লো করাতে হবে, মানে টিউব দিয়ে যখন তুমি ফ্লো করাবে, এই ফ্লোটা করানোর সময় গ্যাসের ফ্লোটা এমনভাবেই হওয়া উচিত যেন সেটা টার্বুলেন্ট ফ্লোতে না চলে যায়, এটা খেয়াল রাখতে হবে, তাহলে ইউনিফর্মিটি থাকবে না, আর ডিসলোকেশন বা বিভিন্ন রকমের ডিফেক্ট ক্রিস্টালে তৈরি হবে, সিঙ্গেল ক্রিস্টাল নাও হতে পারে। সেই জন্য রেনল্ডস নাম্বারের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই রেনল্ডস নাম্বারের ক্যালকুলেশন আমি এখানে করে তোমাদের দেখাচ্ছি। রেনল্ডস নাম্বারের ডেফিনিশন NR ইকুয়াল টু ডি ভি রো বাই মিউ, যেখানে ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য টিউব। এরকম একটা ডায়ামিটার টিউব নেওয়া হয়েছিল, আমি পুরোটাই আঁকছি এখানটায়। এই রিয়াক্ট্যান্ট এখান দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, রিয়াক্ট্যান্ট মানে হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস।
এখানে ওয়েফার ক্রিস্টালগুলো রাখতে হচ্ছে, যার উপর ডিপোজিট হবে, আর তারপরে রিঅ্যাক্ট্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে এখান দিয়ে বাই প্রোডাক্টগুলো বেরিয়ে যাবে, যার মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থাকতে পারে। আচ্ছা, আর এখানে এই ওয়েফারগুলো রাখতে হবে, এখানে ওয়েফারগুলো রাখতে হবে। এই টিউবটার বাইরে কি থাকবে? হিটিং কয়েল থাকবে। এখানে আরএফ কয়েলও রাখা যেতে পারে, আরএফ কয়েল দিয়ে এখানে হিটিং করতে হবে। চেম্বারের যে ওয়ালটা সেটা দুই ধরনের রাখা হয়, অনেক সময় চেম্বারের ওয়ালকে গরম রাখা হয়, অনেক সময় চেম্বারের ওয়ালটাকে হিট অ্যাবজর্ব যাতে না করতে পারে ওয়াল, সেই রকম ব্যবস্থা করা থাকে। আমি পরে আসছি তাই। আপাতত রেনল্ডস নাম্বার ফর দ্য গ্যাস ইকুয়াল টু এনআর which is equal to dv rho by mu। এখানে ডিটা কিন্তু ডেরিভেটিভ নয়, আমি আগে তোমাদের ক্লিয়ার করে রাখি। ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য টিউব। এই যে টিউবটা নেওয়া হচ্ছে এর ডায়ামিটার, এর ডাইমেনশন যা সেটা হচ্ছে ডি, আর ভিটা ভেলোসিটি অফ দ্য মিক্সচার অফ গ্যাসেস, মানে সিলিকন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাসের যে ফ্লোটা দেওয়া হচ্ছে তার ভেলোসিটি, রোটা ডেন্সিটি অফ দ্য সেড গ্যাস, অ্যান্ড মিউ ইজ দ্য ভিসকোসিটি অফ দ্য গ্যাস। তাহলে এখান থেকে আমরা রেনল্ডস নাম্বারটা বার করতে পারবো। আর এই রেনল্ডস নাম্বারটা চেক করে নিতে হবে যে এগুলো তো সবই গিভেন, যে ডায়ামিটার অফ দ্য টিউব কত, বা রো মানে ডেন্সিটি অফ দ্য গ্যাসেস কত, ভিসকোসিটি অফ দ্য গ্যাসেস কত, এগুলো আমাদের জানা থাকবে। এবার ভেলোসিটিকে এমনভাবেই চয়েস করতে হবে যেন এনআর এর ভ্যালু এটা মোটামুটি 200 থেকে 500 এইরকম অর্ডারে থাকে এনআর এর ভ্যালু। কেননা যদি এনআর এর ভ্যালুটা রেনল্ডস নাম্বারটা 2000 এর বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে মোশনটা টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। এনআর লেস দ্যান 2000 হলে কি হবে? এখানে মোশনটা তাহলে ল্যামিনার হবে। আমরা চাইবো ল্যামিনার হোক আর ক্রিস্টাল গ্রোথটা ভালো হোক, সিঙ্গেল ক্রিস্টাল তৈরি হোক, ডিসলোকেশন না আসুক এরকম। তাহলে 2000 কম, এর থেকে কম হলে এটা জাস্ট ল্যামিনার ফ্লো হওয়া শুরু করে, সেই জন্য অনেকটাই কমিয়ে আনা হয়। এনআর ইজ ইকুইভ্যালেন্ট টু 500, 600 অর 200 এরকম একটা ভ্যালু নেওয়া হয়। সেখান থেকে এই ভেলোসিটিকে চয়েস করতে হবে। অর্থাৎ ডায়ামিটার একটা ফ্যাক্টর, এই টিউবের ডায়ামিটার, যে টিউবের ডায়ামিটার কেমন নেওয়া হলো তার উপর ভেলোসিটি ঠিক করে নিতে হবে। সেই টিউবের ডায়ামিটারকে দেখে ভেলোসিটি ঠিক করতে হবে। এটা হচ্ছে কাইনেটিক্স অফ গ্যাসেস, যে গ্যাসটা যাচ্ছে তার ভেলোসিটিটা খুব ইম্পর্টেন্ট। এরপরে এইভাবে যখন এই গ্যাসটাকে পাঠিয়ে দেয়া হলো, কেমিক্যাল রিয়াকশনের ফলে আমরা সলিড সিলিকন উৎপন্ন হতে দেখছি। সলিড সিলিকন, তার সঙ্গে যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড এটা গ্যাস হিসাবে তৈরি হচ্ছে, আর রিয়াক্টেন্ট হিসাবে পাঠানো হয়েছিল SiCl4, আর তার সঙ্গে ছিল হাইড্রোজেন গ্যাস। এই দুটোই কিন্তু গ্যাস, লেফট সাইডের দুটো। সুতরাং যেগুলো সব থেকে তাড়াতাড়ি ফ্লো করতে পারে, এই রাইট সাইড দিয়ে চলে যেতে পারে, সেগুলো হচ্ছে গ্যাস। আর এই সলিডটা ডিপোজিট করতে পারবে, যেহেতু রিয়াকশনটা হচ্ছে সলিড তৈরি হচ্ছে, এই সলিড রিয়াকশন করে তৈরি হওয়ার পরে এখান থেকে সলিডটা ডিপোজিট করে যাবে এই ওয়েফারের ওপরে বা সিড ক্রিস্টালের ওপরে। আর হাইড্রোজেন ক্লোরাইড যেহেতু গ্যাস, এটা হালকা হবে এবং এটা ফ্লো করে ডান দিকে রাইট সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। সেই জন্য আমাদের এটাকে বাঁচতে বা এই বাই প্রোডাক্ট যে রিয়াকশনের ফলে সিলিকনটাকে আলাদা করে নিতে কোনো অসুবিধেই হবে না, এবং এটা সেলফ কন্ট্রোলড হয়ে ওই ওয়েফারের উপরে ডিপোজিট হতে থাকবে। এবং এই সিড ক্রিস্টালগুলো আরও ওয়াই ডাইরেকশন, আমরা যদি ওয়াই ডাইরেকশনটা এই ভার্টিক্যাল ডাইরেকশনে নিয়ে নিই, তাহলে ওয়াই ডাইরেকশনে এই উইথ অফ দ্য ক্রিস্টাল বাড়তে থাকবে। শুধু তাই নয়, এখানে যে উইথটা বাড়ে সেটা দেখো এরকমভাবে লেয়ারটা পড়তে থাকে, মানে যত তুমি রাইট সাইডে যাবে
যদি এক্স ডিরেকশন আমি অ্যালং দ্য টিউব নিয়ে নিই, তাহলে যত এক্স বাড়িয়ে যাবে তত এখানে লেয়ারটা ইনক্রিজ করতে থাকবে, ডান দিকের লেয়ারের অনেক বেশি হবে। সেই জন্য এখানে টিল্টেড ওয়েফার ব্যবহার করা হয়েছে, সোজাসুজি এখানে রাখা হয়নি, যাতে কিনা ইউনিফর্মলি ডান দিকের ওয়েফারে যে যতটুকু লেয়ার পড়বে লেফট সাইডের লেয়ারে একই রকম ওয়েফারের উপরে তার থিকনেসটা পড়ে। আর এখানে একটা স্ট্যাগন্যান্ট লেয়ার সবসময় থেকেই যাবে সিলিকন ডিপোজিটের ফলে। সেই স্ট্যাগন্যান্ট লেয়ারের উইথ আমরা যদি ওয়াই ডিরেকশন নিই, আর ইনক্রিজ অফ স্ট্যাগন্যান্ট লেয়ার অথবা উইথ অফ দ্য স্ট্যাগন্যান্ট লেয়ার, সেটা হবে রুট ওভার ডি এক্স বাই এনআর। এনআরের ভ্যালু তো আমরা চয়েস করতে পারি, ভেলোসিটি অনুযায়ী ঠিক করতে হবে এনআরকে। আর ডিটা থিকনেস অফ দ্য টিউব অর পাইপ, আর এক্সটা হচ্ছে লেন্থ অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য টিউব। অর্থাৎ যত এখানটায় দেখতে পাচ্ছি যে এক্স বাড়ানো হচ্ছে, তত উইথ অফ দ্য লেয়ার বেড়ে যাবে, ওয়াইটা বেড়ে যাবে। সেই জন্য এটা টিল্টেড করে দেওয়া হয়েছে, যাতে করে আমরা যদি এটা হরাইজন্টাল রাখতাম, বেশি বেশি লেয়ার ডান দিকে পড়তো এবং এই সিড ক্রিস্টালটা বেশি বেড়ে যেত। সেই জন্য এটা টিল্টেড যদি রাখা হয়, সেক্ষেত্রে স্ট্যাগনেন্ট লেয়ারের জন্য লেফট সাইডে এবং রাইট সাইডে ইউনিফর্মলি লেয়ারের গ্রোথ একই রকম হবে। সেই জন্য স্ট্যাগনেন্ট লেয়ারের ইউনিফর্মিটি বজায় রাখার জন্য, থিকনেসের ইউনিফর্মিটি বজায় রাখার জন্য ওয়েফারগুলোকে টিল্টেড করে রাখা হয়, একটু বাঁকিয়ে রাখা হয়। আরেকটা জিনিস এখানে জানার দরকার, সেটা হচ্ছে বাইরে থেকে আরএফ কয়েল দিয়ে, রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল দিয়ে হিটিং কয়েলের অ্যারেঞ্জমেন্ট করে পুরো অ্যারেঞ্জমেন্টটাকে টেম্পারেচারটাকে নির্দিষ্ট করে রাখা হয়, কনস্ট্যান্ট টেম্পারেচারে রাখা হয়, যাতে সেই স্পেসিফিক টেম্পারেচারে ক্রিস্টাল গোটটা ভালোভাবে তৈরি হয়। এবং ডিজায়ার টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে এবং সেটাকে মেনটেন করতে হবে, যাতে টেম্পারেচার ফ্লাকচুয়েশন না হয়। এই টেম্পারেচার কন্ট্রোলের সময় অনেক সময় দুই রকম ভাবে এই ওয়ালটাকে তৈরি করা হয়। এই ওয়ালটা যদি হিট অ্যাবজর্ব করে, সেক্ষেত্রে চেম্বারের ওয়াল গরম হয়ে যাবে এবং চেম্বারের ওয়ালের টেম্পারেচার বেড়ে গেলে, বা যে অ্যারেঞ্জমেন্টের জন্য রিঅ্যাক্টরের ওয়ালের টেম্পারেচার বাড়ে, সেটাকে বলা হয় হট ওয়াল রিঅ্যাক্টর। আর কোল্ড ওয়ার রিঅ্যাক্টরের জন্য ওয়ালগুলোকে এমনভাবে তৈরি করা হয় যেন সেটা হিট অ্যাবজর্ব না করে। বেশিরভাগ ক্ষেত্রেই কোল্ড ওয়ার রিঅ্যাক্টরকে প্রেফার করা হয়, কারণ কোল্ড ওয়ার রিঅ্যাক্টর যদি হয়, এখানে কন্টামিনেটেড গ্যাস থাকবে, কিছু গ্যাস থাকবে যেটা আমরা আনডিজারেবল, আমি প্রথমে বলেছি কন্টামিনেশন কি, আনডিজারেবল যে মলিকুলসগুলো, সেগুলোর ডিপোজিশন কিন্তু ঠান্ডা জিনিসের উপর ভালো হবে। সেই জন্য কোল্ড ওয়ালের উপরে, রিঅ্যাক্টরের কোল্ড ওয়ালের উপরে সেই কন্টামিনেশন ডিপোজিশনগুলো পড়তে থাকবে, যার ফলে ক্রিস্টালটা অনেকটাই পিওর হবে। আমরা চাই যে কন্টামিনেশন অন্তত ওয়েফার বা ক্রিস্টালের মধ্যে না আসুক, বা সিড ক্রিস্টালের উপর না পড়ুক, ক্রিস্টাল গোতে কন্টামিনেশন না হোক। সেই কন্টামিনেশন যদি ক্রিস্টালের মধ্যে পড়ে যায়, তাহলে সেটা খুব ভালো জিনিস নয়। সেই জন্য আমরা চাইব যে কন্টামিনেশন ডিপোজিশন ক্রিস্টালের মধ্যে না হয়ে সেটা ওয়ালের উপর হোক। সেই জন্য ওয়ালটাকে ঠান্ডা ওয়াল, অথবা এটার যে যে ধরনের রিঅ্যাক্টর, সেটাকে বলা হয় কোল্ড ওয়াল রিঅ্যাক্টর আমরা প্রেফার করব। তাহলে কোল্ড ওয়ার reactor, cold wall reactor is preferred over the hot wall reactor.
এবার এটা করতে গিয়ে বিভিন্ন প্রিকশন নিতে হবে। আমাদের এইভাবে ক্রিস্টাল গ্রোথ, যখন সিলিকন ক্রিস্টাল গ্রো করা হবে সিড ক্রিস্টাল থেকে, সেই প্রিকশনগুলো আমাদের নিতে হবে। যেরকম আমরা এর আগে একটা বলেছি যে টেম্পারেচার শুড বি মেনটেন্ড অ্যাট এ কনস্ট্যান্ট ভ্যালু, টেম্পারেচার ফ্লাকচুয়েশন করা যাবে না। ভেপার ফেজ এপিট্যাক্সি must be sufficiently volatile to allow acceptable growth rates. গ্রোথ রেট যেন কনস্ট্যান্ট থাকে এবং ভেপার ফেজ এপিট্যাক্সির জন্য যে গ্যাসটা ইউজ করতে হবে সেটা যেন ভোলাটাইল হয়, তাড়াতাড়ি জমতে পারে, সেই জন্য সেরকমভাবে মেটেরিয়ালটাকে ব্যবহার করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, যদি আমরা ডোপিং করাতে চাই তাহলে সেই ডোপ্যান্টগুলোকেও এই গ্যাসিয়াস মিক্সচারের সঙ্গে পাঠাতে হবে, সেটার ডিপোজিশনও হবে। সেই সময়ে লেস কোনো হ্যাজার্ডাস কেমিক্যাল সবসময় প্রেফারেবল। আমি এক্সাম্পল হিসাবে বলতে পারি যে আর্সেনিক একটা হাইলি টক্সিক এলিমেন্ট, সুতরাং আমরা আর্সেনিক ব্যবহার না করে যদি বিউটাইল আর্সাইন ব্যবহার করি, বিউটাইল আর্সাইন মানে সেটা একটা যৌগ, তার কম্পাউন্ড হলো এবং তার যে হ্যাজার্ডনেস সেটা অনেক কম এবং সেটা খুব সুইটেবলি ইউজ করা যাবে। কারণ হচ্ছে, দেখো যে বাই প্রোডাক্টগুলো রাইট সাইড দিয়ে বার হয়ে যাচ্ছে বা এটার এক্সিট ওয়াল দিয়ে চলে যাচ্ছে, এক্সিট উইন্ডো দিয়ে চলে যাচ্ছে, এটার সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াক্ট্যান্টগুলো বার হচ্ছে, শুধুমাত্র বাই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, আর কিছু রিয়াক্ট্যান্টও এখানে বেরিয়ে যাচ্ছে যেগুলো রিয়াকশন করতে পারেনি, সেরকম অবস্থাও কিন্তু আছে। সুতরাং এখানে যদি আর্সেনিক কেউ ব্যবহার করে, সেই গ্যাসের সঙ্গে আর্সেনিকও কিন্তু বেরিয়ে যাবে এবং এই রিয়াক্টর থেকে খুব সম্ভাবনা আছে লিক করার, যে কোনো চেম্বার থেকে লিক করার কোনো সম্ভাবনা একটা থেকেই যায়। আর সেটা যদি লিক করে তাহলে যে কোনো হিউম্যান হ্যাজার্ড হতে পারে, মানুষের শরীর প্রবেশ করে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সেই জন্য সেটা প্রিকশনস হিসাবে হ্যাজার্ডাস কেমিক্যাল সবসময় অ্যাভয়েড করতে হবে, তার জায়গায় লেস হ্যাজার্ডাস কোনো কেমিক্যাল প্রেফারেবল। আর একটা জিনিস হচ্ছে, এই যে কেমিক্যাল রিয়াকশনটা হয়, সেই কেমিক্যাল রিয়াকশন ডিপোজিশনের সময় এটা কিন্তু এই কেমিক্যাল রিয়াকশনের যে বাই প্রোডাক্ট গুলো তৈরি হলো, সেই বাই প্রোডাক্ট গুলো আবার রিয়াকশন করে আবার প্রথমে এখানে সেই সিলিকন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যেতে পারে, মানে উল্টো রিয়াকশনও কিন্তু হয় এখানে। সেই জন্য এখানে যে অ্যারো সাইনটা সেটা দুই দিকে দিয়ে রাখবে। এর অবশ্য একটা ভালো অ্যাডভান্টেজও আছে, সেই অ্যাডভান্টেজ হচ্ছে, যদি আমরা দেখি যে সিলিকন আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দুটো একসঙ্গে চলে গেল ক্রিস্টালের মধ্যে, সেখানে সেলফ ইচিং প্রসেস বলে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড আর সিলিকন আবার রিয়াকশন করে সিলিকন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, যেটা কিন্তু আবার উবে যেতে পারে, ক্রিস্টালের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। সেই জন্য এই প্রসেসটাকে বলা হয় সেলফ ইচিং প্রসেস। এবার এই যে প্রসেসগুলো বিভিন্নভাবে এই ভেপর ডিপোজিশন করা হয়, তার জন্য এখানে টিউবের যে ওরিয়েন্টেশন সেটার উপর ডিপেন্ড করে অনেক ভাগে বা ক্লাসিফিকেশন করা যেতে পারে। আমি তোমাদের এটা দেখাচ্ছি। রাইট সাইডে তোমরা একটা নিশ্চয়ই ফিগার দেখতে পাচ্ছ।
এই শেপটা আমি দেখিয়েছি। এখানে একটা অ্যাঙ্গেলে ওয়েফারগুলোকে রাখা হয়, এগুলোকে বলা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। হরাইজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে রাখা হচ্ছে, সাবস্ট্রেটগুলোকে রাখা হচ্ছে একটা টিল্টেড অবস্থানে, আর আউটলেট দিয়ে গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে। এখানে আরএফ কয়েল থাকছে, সব একই রকম, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। কিন্তু এটার অবস্থা দেখো, সেকেন্ড যে ফিগারটা, সেই সেকেন্ড ফিগারটা হচ্ছে ভার্টিক্যাল রিঅ্যাক্টর। এখানে গ্যাসটাকে ইনলেট দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে এগুলো কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসছে, ভার্টিক্যালি গ্যাসগুলো এখান থেকে বেরিয়ে আসছে। তাহলে এটাকে ভার্টিক্যাল আমরা রিঅ্যাক্টর বলতে পারি, যেহেতু গ্যাসের ফ্লোটা ভার্টিক্যালি হচ্ছে সেই জন্য এটাকে ভার্টিক্যাল রিঅ্যাক্টর বলা হচ্ছে। আর ব্যারেল রিঅ্যাক্টর ব্যবহার করা হয়, সেটাকেও প্রায় একই ধরনের, কিন্তু ব্যারেল রিঅ্যাক্টরের ক্ষেত্রে যে ভেন্টটা সরাসরি ইনলেটটা উপর থেকে একদম নিচের থেকে ফ্লো হয়ে ভেন্ট দিয়ে চলে যাচ্ছে। অবভিয়াসলি গ্যাসটা মাঝখান দিয়ে আসছে না, গ্যাসটা এখান দিয়ে আসছে না, সেটা এখান দিয়ে ঢুকে ইনলেট এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে আবার এই ভেন্ট দিয়ে এখান দিয়ে চলে আসছে। তাহলে আমাদের যে কেমিক্যাল ডিপোজিশন, সেটার উপরে এই যে অ্যাঙ্গেলের একটা প্রভাব রয়েছে আগে থেকেই, কারণ স্ট্যাগন্যান্ট একটা লেয়ার থাকে, সেই স্ট্যাগন্যান্ট লেয়ার কোনো জায়গায় গিয়ে জমে যেতে পারে, সেই জন্য এই টিল্টেড ব্যবস্থা রাখা হয়, যাতে করে কিনা রাইট সাইডে, যেহেতু আমরা দেখেছি বেশি করে জমার প্রবণতা আছে, আমরা যদি এটাকে বাঁকিয়ে রাখি, এরকম করে একটা অ্যাঙ্গেলে ওয়েফারগুলোকে রাখি, ওয়েফারগুলোকে এরকম যদি অ্যাঙ্গেল করে রাখি, তাহলে সেই স্ট্যাগন্যান্ট লেয়ারটা এই পাশে আসার চেষ্টা করবে। আবার আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যত রাইট সাইডে যাচ্ছে তত সিলিকনের ডিপোজিশন বাড়বে। সুতরাং সেই প্রসেস দুটো নিজেদের মধ্যে কন্ট্রাডিক্টরি হচ্ছে, এবং সিলিকনের ডান দিকের ডিপোজিশনটা কেন বাড়বে, আমরা রেনল্ডস নাম্বার থেকে সেখান থেকে একটা উইথ অফ দ্য স্ট্যাগন্যান্ট লেয়ারের ফর্মুলা বার করেছিলাম। আর আরেকটা ব্যাপার রয়েছে এখানটায়, যদি আমরা টিল্ট করে দিই, সেখানে গ্র্যাভিটির একটা ব্যাপার আছে, সেই জন্য এখানে লেফট সাইডে স্ট্যাগন্যান্ট লেয়ারের ইনক্রিজ রেটটা বেশি হওয়া উচিত। সে কারণে দুটো প্রসেস যদি কাউন্টার অ্যাক্টিং হয় এবং তার ফলে এই সাবস্ট্রেটগুলোর উপরে একটা ইউনিফর্ম থিকনেসের লেয়ার পড়তে পারে, সেই জন্য এরকম টিল্টেড ওয়েতে বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েফারগুলোকে বা সাবস্ট্রেটগুলোকে ব্যবহার করা হয়, সিস্ট ক্রিস্টালগুলোকে রাখা হয় এরকম ভাবে। তুলনামূলক ভেপার ফেজ এপিটেক্সিটা অনেক সহজ প্রসেস এবং বেশ তাড়াতাড়ি এতে ডিপোজিশন হয়ে যায়। এখানে সেই ব্যাপারটা আরেকবার দেখানো হচ্ছে, দেখো গ্যাসের ফ্লোটাকে এমন একটা স্পিডে, সার্টেন স্পিডে করা হলো যেন টার্বুলেন্ট ফ্লো না হয়, ল্যামিনার ফ্লো হয়। তারপরে এখানে রাখা হয়েছে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের গুলো উপর সিলিকন ডিপোজিশন হবে। যে গ্যাসটা পাঠানো হয়েছে অবভিয়াসলি সেটা সিলিকন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেনের মিশ্রণ, আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে কিছু গ্যাস রিয়াকশন করতে পারেনি, তারা আউট হয়ে যাচ্ছে। আর যেহেতু নির্দিষ্ট একটা টেম্পারেচার ছাড়া এই রিয়াকশনটা ঘটবে না, সুতরাং সেই জন্য এখানে নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হবে, এবং স্যাম্পেল যে হোল্ডারটা সেটা যথেষ্ট গরম করে রাখতে হবে, যাতে ওই নির্দিষ্ট টেম্পারেচারে সিলিকনগুলো ভালো ডিপোজিটের ওপর হতে পারে। আর এর আগেই বলেছি যে রিয়াকশন কয়েলটা, রিয়াকশন ওয়ালগুলো, রিয়াক্টরের যে ওয়ালগুলো, সেগুলো যদি আমরা ঠান্ডা রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে কন্টামিনেশন মলিকুলসগুলো সবসময় ওয়ালের গায়ে জমে যাবে। সেক্ষেত্রে সিড ক্রিস্টালকে বা গ্রোয়িং ক্রিস্টালকে আমরা কন্টামিনেশন ফ্রি রাখতে পারবো। তো
হচ্ছে ভেপার ফেজ এপিট্যাক্সিয়াল টেকনিক। আমরা আর একটা প্রসেস এখানে ইউজ করব, যে প্রসেসে ক্রিস্টাল গ্রোথ সম্ভব, সেটা হচ্ছে মলিকুলার বিম এপিট্যাক্সি। এটা আরেকটা প্রসেস এবং যেটা খুব অ্যাডভান্স একটা প্রসেস, যে প্রসেসের সাহায্যে বেশ কতগুলো অ্যাডভান্টেজ পাওয়া যায় যেগুলো কিনা ভেপার ফেজ এপিট্যাক্সিতে পাওয়া যায় না। কি সেই অ্যাডভান্টেজ? এই প্রসেসটাই মলিকুলার বিম এপিট্যাক্সি বা সংক্ষেপে এমবিই বলে। মলিকুলার বিম এপিট্যাক্সিতে কোনো কেমিক্যাল রিয়াকশন করানো হয় না, যেটা ভেপার ফেজ এপিট্যাক্সিতে করানো হয়েছিল। ভেপার ফেজ এপিট্যাক্সিটা একটা হাই টেম্পারেচার প্রসেস, নির্দিষ্ট কোনো টেম্পারেচারে রেখে দেওয়া হয়, সেটা ডিপেন্ড করে কেমিক্যাল রিয়াকশনটা কোন টেম্পারেচারে ভালো হবে এবং ভেপার সিলিকন ডিপোজিশন কোন টেম্পারেচার ভালো হবে সেটাকে লক্ষ্য রেখে। কিন্তু মলিকুলার বিম এপিট্যাক্সিটা লো টেম্পারেচার প্রসেস, হাই টেম্পারেচার মেনটেন করার কোনো দরকার নেই। আর একটা জিনিস হচ্ছে, এটা কিন্তু সেলফ ডোপ্যান্ট কন্ট্রোল নয়, এটা প্রিসাইজড ডোপ্যান্ট কন্ট্রোল একটা প্রসেস, যে প্রসেসের সাহায্যে ডোপ্যান্টের পার্সেন্টেজ যে ল্যাবরেটরিতে আছে সে কিন্তু নিজে ঠিক করে নিতে পারবে যে কি রেটে ডোপিং করতে হবে, কোন কনসেন্ট্রেশনে ডোপিং করতে হবে। ডিজায়ার্ড যে কোনো রেটেই বা কনসেন্ট্রেশনে ডোপিং করা যেতে পারে মলিকুলার বিম এপিট্যাক্সিতে। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ যেটা বহু ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। আর গ্রোথ রেট এখানে কন্ট্রোল করা যায়, যেরকম সিলিকন ডিপোজিশনটার কন্ট্রোলের ভেপার ফেজ এপিট্যাক্সিতে ঠিকঠাক কন্ট্রোল করা যাচ্ছিল না, কোথাও বেশি ডিপোজিশন হয়, কোথাও কম ডিপোজিশন হয়, রাইট সাইডে বেশি ডিপোজিশন হচ্ছে। এখানে কিন্তু তা নয়, মলিকুলার বিম এপিট্যাক্সি এমনভাবে করা হচ্ছে, প্রসেসটা এমন যে লেয়ারের থিকনেস প্রিসাইজলি কন্ট্রোল করা যাবে, বাউন্ডারি লেয়ারে কোনো প্রবলেম থাকে না, সুতরাং এটা অনেক অ্যাডভান্টেজিয়াস। আর অটো ডোপিং মিনিমাইজ করা যায়, যেহেতু এই প্রসেসটা কোল্ডার প্রসেস, অটো ডোপিং হয় না। কন্টামিনেশন অনেক কম হয়। কেন কম হয় আমি আস্তে আস্তে আসবো এটাই। আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে গ্রোথ রেটটা সেটা খুবই স্লো হয়। গ্রোথ রেটটা কিরকম স্লো হয়? 0.01 মাইক্রোমিটার পার মিনিট থেকে 0.3 মাইক্রোমিটার পার মিনিট, অর্থাৎ ভেরি স্লো প্রসেস এটা। এবং এই প্রসেসটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কস্টলি প্রসেস, কিন্তু খুব প্রমিসিং। রিসার্চের কাজে এবং ইঞ্জিনিয়ারিং এর যেগুলো ডিজায়ার্ড রেটে ডোপিং করতে হবে, এই প্রসেসটার কোনো কম্পিটিটরই নেই। এখানে কি করা হয়, যে চেম্বারটাকে ব্যবহার করা হচ্ছে, এখানে যে একটা চেম্বার ব্যবহার করা হয়েছে, এই চেম্বারটাকে হাইলি প্রথমে ইভ্যাকুয়েট করে ফেলতে হবে। তার জন্য দুটো পাম্প ব্যবহার করা হয়, একটা রোটারি পাম্প আর একটা ডিফিউশন পাম্প। এবং এই রোটারি পাম্প ডিফিউশন পাম্পের সাহায্যে 10⁻⁹ টর, 10⁻⁹ টর এই অর্ডারের এখানে ইভ্যাকুয়েশন বা প্রেসার তৈরি করা হয়, ভেতরের সমস্ত গ্যাসকে বের করে দেওয়া হয়। আর অয়েল ফ্রি পাম্প এখানে ব্যবহার করতে হবে, তাকে বলা হয়, এই চেম্বারটাকে বলা হয় আল্ট্রা হাই ভ্যাকুয়াম চেম্বার বা সংক্ষেপে ইউএইচভি চেম্বার। এটা গেল ভ্যাকুয়ামের ব্যাপারটা। আচ্ছা, যেহেতু মলিকুলার বিম এপিট্যাক্সি, সুতরাং এখানে মলিকুলার বিমের জন্য কি করা হয়, দেখতে পাচ্ছ ইফিউশন কতগুলো সেল আছে, এই যে কে সেল 1, কে সেল 2, কে সেল 3,
এগুলো হচ্ছে ইফিউশন শেল, যেগুলোর লেয়ার তৈরি করতে হবে সিড ক্রিস্টালের উপরে। সেই মলিকুলসগুলো ভেপার অবস্থায় এটার মধ্যে থাকবে, এই সেলগুলোর মধ্যে থাকবে। অর্থাৎ কেউ যদি বলে যে সিলিকনের লেয়ার এই সাবস্ট্রেটের উপর ফেলতে হবে, সাবস্ট্রেটটা তো একদম মিডিলে বসানো আছে, যেটার উপর ক্রিস্টাল গ্রো করতে হবে, সিড সাবস্ট্রেট। আর সিলিকনের যদি লেয়ার তৈরি করতে হয় তাহলে সিলিকন ভেপারকে এখানে রাখতে হবে। অ্যাকচুয়ালি সোর্স হিসাবে সলিড সিলিকন রাখা হয়, আর সলিড সিলিকন এর ওপরে ইলেকট্রন গান থেকে ইলেকট্রন দিয়ে ভেপার তৈরি করা হয়। ইলেকট্রন ভেপার তৈরি করার ইলেকট্রন দ্বারা যে ভেপার তৈরি করার কায়দা, সেটার মধ্যে আর একটা এখানে সেলফ প্রসেস রয়েছে। যেহেতু সিলিকনকে এখানে রাখা রয়েছে এবং ভেতরের অংশটাকে ভ্যাকুয়াম করে ফেলা হয়েছে, সুতরাং ভেরি লো প্রেসারের জন্য সিলিকন যদি এখানে ভেপোরাইজ করা হয়, খুব সহজেই সিলিকনের উপরিতল থেকে মলিকুলার সিলিকন এই অংশে চলে আসবে, বা অ্যাটমিক সিলিকন এখানে চলে আসবে। সিলিকন অ্যাটমগুলো এই চেম্বারের মধ্যে খুব সহজেই চলে আসবে। সেই জন্য সোর্স থেকে মিনিমাম এফোর্টে সিলিকন থেকে সিলিকন ভেপার হয়ে এই চেম্বারের মধ্যে চলে আসবে এবং এই সাবস্ট্রেটের উপরে ডিপোজিট হবে। যদি এখানে গ্যালিয়াম আর্সেনাইডে ডোপিং করতে হয় বা লেয়ার ফেলতে হয়, তাহলে কে সেল 2 তে এখানে গ্যালিয়াম রাখতে হবে, বা কে সেল 1 এ আর্সেনাইড রাখতে হবে। তাহলে এইভাবে গ্যালিয়াম আর্সেনাইড এখানে রাখা যেতে পারে, তারপরে এখানে ডোপিং করা যেতে পারে। আর যদি কোনো মলিকুলকে না প্রয়োজন হয়, তাহলে এখানে যে শাটার রয়েছে সেই শাটার দিয়ে এই কে সেল বা ইফিউশন সেলগুলো চেম্বারের মুখ বন্ধ করে রাখতে হবে। এখানে যে সাবস্ট্রেটটা দেখা যাচ্ছে সেই সাবস্ট্রেটটার সঙ্গে একটা রড, এর সঙ্গে রডের সঙ্গে এটা হোল্ড করা আছে এবং ম্যাগনেটিক ম্যানিপুলেটর হিসাব থেকে এই সাবস্ট্রেটটাকে ক্রমশ রোটেট করানো হবে। আর একটা অংশ এই মলিকুলার বিম এপিটেক্সির অংশ হচ্ছে রিফ্লেকশন, হাই এনার্জি ইলেকট্রন ডিফ্র্যাকশন। রিফ্লেকশন, আর HEED, R means reflection, H means high, E means energy, তারপরে এটা ইলেকট্রন, D তে ডিফ্র্যাকশন। তাহলে আরহিড বা রাহিড স্ক্রিন বলে। এই রাহিড স্ক্রিনে কি আসবে, রাহিড গান থেকে ইলেকট্রন বার হবে, ইলেকট্রন বার হয়ে তারপরে সাবস্ট্রেটের উপরে সেটা টাচ করে বা ডিফ্র্যাক্টেড হয়ে, বলা ভালো, ডিফ্র্যাক্টেড হয়ে এই রাহিড স্ক্রিনে চলে যাবে। এবং এখান থেকে সাবস্ট্রেটের কন্ডিশন বা সাবস্ট্রেটের ওপরে যে লেয়ারগুলো ফরমেশন হচ্ছে, এই রাহিড গান, রাহিড স্ক্রিন, এগুলোর সাহায্যে এই সাবস্ট্রেটের যে লেয়ারগুলোর পিওরিটি সম্বন্ধে আইডিয়া করা যাবে, বা এখানটায় সাবস্ট্রেটের উপরের অংশর থিকনেস, যে লেয়ারটা তৈরি হলো তার ইউনিফর্ম থিকনেস যেন মেনটেন করা যায়, সেগুলো এই রাহিড গান দিয়ে কন্ট্রোল করা যাবে। আর সিলিকন ডিপোজিশনের জন্য এখানে যে ইফিউশন সেল আছে, এই সেলগুলোকে বলা হয় ইফিউশন সেল। তাহলে ভেপার সিলিকন কোনো একটা পার্টিকুলার ইফিউশন সেল থেকে বিম আকারে বেরিয়ে, যদি শাটার না বন্ধ করে থাকে তাহলে বিম আকারে বেরিয়ে এই সাবস্ট্রেটের উপরে ডিপোজিট করবে। এখানে তার ব্যবস্থা এখানে করতে হবে। আর ইলেকট্রন সেই ব্যবস্থাটা করা থাকে কিভাবে, সেটা ইলেকট্রন বিমের সাহায্যেই করা হয়। ইলেকট্রন বিম ইজ ফোকাসড অন দা সিলিকন সোর্স। এখানে যে সিলিকন সোর্স থাকবে সেইখানে কিন্তু ইলেকট্রন বিম দিয়ে ফোকাস করতে হবে, এবং তার জন্য শুধুমাত্র ইলেকট্রন গান হলে চলবে না, তাকে ফোকাসিং অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে, ম্যাগনেটিক ফোকাসিং সেই কাজটা করে দেবে। সিলিকন সোর্সের উপরে সেই ইলেকট্রন গান যখন প্রচুর ইলেকট্রন
সাপ্লাই করবে বা কাইনেটিক এনার্জি নিয়ে গিয়ে সিলিকনের উপর পড়বে, সেই সিলিকন কিন্তু এখানে এভাপোরেট করে এই সাবস্ট্রেটের দিকে ছুটে চলে যাবে। তাহলে এখান থেকে সিলিকন বিম তৈরি হবে। ইলেকট্রন গানের সাহায্যে সেই কাজটা করে নেওয়া হবে। যদি ডোপ্যান্ট অ্যাড করতে হয় তাহলে অন্য সেলগুলোতে রাখতে হবে, ইফিউশন সেলগুলোতে রাখতে হবে। সেখান থেকে একই পদ্ধতিতে ডোপ্যান্টগুলোকে এভাপোরেট করে এই সাবস্ট্রেটের উপরে ডিপোজিট করার ব্যবস্থা করা থাকবে। আর এই সাবস্ট্রেটটা লো টেম্পারেচারে রাখা হবে। লো টেম্পারেচার বলতে এখানে ওয়ার্মের বা হিট এনার্জি এক্সট্রা এই সাবস্ট্রেটকে দেওয়া হয় না, সুতরাং এটা নর্মাল টেম্পারেচারে এই সাবস্ট্রেটটা থাকবে যাতে ডিপোজিশন এর উপরে ভালো হয়। এটা আর একটু রিগোরাস ছবি, রিগোরাস ডায়াগ্রাম। এখানে যেভাবে মলিকুলস গুলো যাচ্ছে দেখানো হচ্ছে। এখানে দেখো ইফিউশন সেলগুলো থেকে কিভাবে মলিকুলস গুলো সাবস্ট্রেটের দিকে ছুটে যাচ্ছে। ইলেকট্রন গানের সাহায্যে এই অ্যারেঞ্জমেন্টটাকে করা হয়। প্রেসার গেজ রয়েছে, প্রেসার গেজ মানে প্রেসার মাপছে সে। তাছাড়া এখান থেকে দুই ধরনের পাম্প ব্যবহার করা হয়, রোটারি পাম্প আর ডিফিউশন পাম্প। তার সাহায্যে পুরোটা ইভ্যাকুয়েট করে ফেলা হয়। যেহেতু মলিকুলার বিম এখানে কাজ করছে, মলিকুলস গিয়ে সরাসরি ডিপোজিশন হচ্ছে, সুতরাং আলাদা করে টেম্পারেচার ইনক্রিজও করার দরকার নেই। আর মলিকুলস যাতে ভেতরে কোনো এয়ার মলিকুলস বা অন্য মলিকুলস থাকলে তার সঙ্গে কন্টামিনেট করতে পারে, সঙ্গে সঙ্গে কলিশন করতে পারে, সেই জন্য ভেতরে মলিকুলস রাখা হবে না, একদম ইভ্যাকুয়েট করে ফেলা হবে। আর এই জন্যই পুরো প্রসেসটাই কোনো কন্টামিনেশনের ভয় নেই, বা ভয় থাকলেও খুব কম। সেটা কন্টামিনেশনের যে চান্সটা সেটা খুব কমে যাবে, যেহেতু ইভ্যাকুয়েট করে ফেলা হচ্ছে। অন্য কোনো মলিকুলস গিয়ে ডিপোজিট এই সাবস্ট্রেটের উপরে হতেই পারবে না। এটা একটা ক্রস সেকশনাল ডায়াগ্রাম দেখানো হচ্ছে। এই যে সোর্সগুলো থেকে ডোপ্যান্ট এবং সিলিকন ডিপোজিট করতে হবে, সেই সোর্সগুলোকে এখানে সলিড করে রাখা হচ্ছে, কিন্তু ইলেকট্রন গানের সাহায্যে এখান থেকে ভেপোরাইজ করে ভেতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেল শাটার, যেটার প্রয়োজন নেই বা যে সোর্সের কোনো প্রয়োজন নেই, এবং সেই শাটারগুলোকে নিজের পছন্দ মতো এখানে বন্ধ করা যাবে। গ্যালিয়াম আর্সেনাইড দেখা গেল এখানে আছে, কিন্তু আপাতত এই লেয়ারটাই আমার গ্যালিয়াম আর্সেনাইডের প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটা বন্ধ করে দিতে হবে। অনেক সময় তোমরা দেখেছো কোন একটা আইসিতে দেখা যাচ্ছে যে পি প্লাস বা এন প্লাস বা এন মাইনাস, যেখানে ডোপিং কম বেশি করতে হয়, সেটা কিন্তু এই মলিকুলার বিম এপিটেক্সিতে খুব কন্ট্রোল ফ্যাশনে করা যেতে পারে, এবং এই প্রসেসেই করা হয়। আর এটা কিন্তু একটা করে অ্যাটমের লেয়ার পড়তে থাকবে, অর্থাৎ একটা সিড ক্রিস্টালের উপরে প্রথমে একটা অ্যাটমের লেয়ার পড়লো, যেটা মাইক্রোমিটারের অর্ডার হতে পারে বা তার থেকে কম হতে পারে, তারপরে আরেকটা লেয়ার পড়লো। সুতরাং এখানে ক্রিস্টালের যে ইউনিফর্মিটি বা ডিসলোকেশন, এই ব্যাপারগুলো অনেক কমে যাবে, ইউনিফর্মিটি অনেক বেড়ে যাবে, সিঙ্গেল ক্রিস্টাল খুব সুন্দরভাবে তৈরি হবে এখানটায়। সুতরাং এটা খুব অ্যাডভান্স প্রসেস, কিন্তু প্রসেসটার জটিলতা আছে। সঙ্গে সঙ্গে এখানে যে ক্রিস্টালটা তৈরি হয়, সেই ক্রিস্টাল কিন্তু কোথাও বেশি লেয়ার জমে গেল, কোথাও কম লেয়ার জমে গেলে এরকম হবে না, ডিউ টু রাহিট ইলেকট্রন গান অ্যান্ড ফ্লুরিসেন্ট স্কিন অফ রাহিট। রাহিট সিস্টেম সেটা কন্ট্রোল করে, যে এক্সট্রা কোনো জায়গায় যদি ক্রিস্টালের লেয়ার বেশি জমে যায় সেটাকে কন্ট্রোল করবে রাহিট সিস্টেম। এত প্রিসাইজনেসের জন্য এই যন্ত্রটার সাহায্যে
এই মলিকুলার বিম এপিট্যাক্সির সাহায্যে আমরা সব থেকে ভালো ক্রিস্টাল এবং কন্ট্রোল ডোপ্যান্টের কনসেন্ট্রেশন এগুলো পেতে পারি। আর যেহেতু গ্রোথ রেট সব থেকে কম, সেই জন্য এটার যে কন্ট্রোলটা ডোপ্যান্টের পার্সেন্টেজের উপর কন্ট্রোল সব থেকে ভালো, লো টেম্পারেচার বলে ডিসলোকেশন অনেক কম হবে। সেই জন্য এই প্রসেসটাকে খুব অ্যাডভান্স প্রসেস হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রসেসটা হচ্ছে কস্টলি একটা প্রসেস। এই প্রসেসে খুব স্লোলি ক্রিস্টাল গ্রো করে। এটা ব্যবহার করা হয় থিন লেয়ার বিজেটি তৈরি করতে গেলে। যখন বিজেটি খুবই থিন লেয়ার লাগে, ভেরি থিন লেয়ারের যে মানে একদম প্রিসাইজ লেন্থের বা প্রিসাইজ উইডের যদি কোনো লেয়ার তৈরি করতে হয় সেমিকন্ডাক্টর আইসির মধ্যে, তাহলে এই লেয়ারের কোনো কম্পিটিশন নেই, সব থেকে ভালো প্রসেস, কিন্তু প্রসেসটা স্লো। অথবা পি প্লাস, পি মাইনাস, এন প্লাস, এন মাইনাস এই ধরনের লেয়ার তৈরি করতে গেলে এই প্রসেসটাই কাজে লাগবে। সিমস এর জন্য এটা সব থেকে ভালো প্রসেস সিমস তৈরি করার জন্য। আর এটাকে সিলেক্টিভ এপিট্যাক্সিয়াল লেয়ার তৈরি করতে গেলে এই প্রসেসটা নিতে হবে। সিলেক্টিভ মানে তুমি বুঝতেই পারছো, এই সেলগুলোতে ইফিউশন সেলগুলোতে বিভিন্ন রকমের ডোপ্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে নর্মাল পিওর সেমিকন্ডাক্টরকে রাখা আছে। যখন যেটা প্রয়োজন সঙ্গে সঙ্গে শাটার অন করে, শাটার খুলে দিয়ে, উইন্ডো খুলে দিয়ে, শাটার উইন্ডো খুলে দিয়ে সেখান থেকে ইলেকট্রন গানের সাহায্যে এটাকে বিম তৈরি করে, ইলেকট্রন গানের সাহায্যে বিম তৈরি করে এই ওয়েফারের উপরে বা সাবস্ট্রেটের উপরে, সিড ক্রিস্টালের উপরে লেয়ার তৈরি করা যাবে। সুতরাং সব থেকে অ্যাডভান্স প্রসেস হচ্ছে ক্রিস্টাল গ্রোথের জন্য মলিকুলার বিম এপিট্যাক্সি বা এমবিই।